জমিলা, আর তো পারি না। বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগে। আজকেও বাজারের শেষে হাতে মাত্র 10টা টাকা। এটা দিয়ে চাল কিনবো না রতনের জন্য ওষুধ কিনবো? ছেলেটার কদিন ধরে গাটা গরম। অত ভেবো না, আমি কবিরাজ বাড়ি থেকে বুনো পাতার রস এনেছি। ওটা খাওয়ালেই জ্বর সেরে যাবে। তুমি বরং হাত মুখ ধুয়ে এসো, আমি ফ্যান ভাত ফেলে দিচ্ছি। আবারও সেই ফ্যান ভাত? এই ঠান্ডা পানি মেশানো ভাত খেলে ছেলেটার জ্বর আরো বাড়বে। একটা বাচ্চার মুখেও যদি দুবেলা গরম ভাত তুলে দিতে না পারি, তাহলে আমার এই বেঁচে থেকে লাভ কি? চুপ করো, এমন কথা মুখে আনলে আমার গা শিউরে ওঠে। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু ভেবে রেখেছেন। ভালো? কি ভালো হয়েছে আমাদের? 14 পুরুষের পেশা আঁকড়ে ধরে আছি, কিন্তু দিন দিন তো শুধু ঋণের বোঝাই বাড়ছে। মহাজনের দোকানের বাকি শোধ করতে না পারলে তো সামনের মাসে আর চাল ডালও দেবে না। মা, খিদে পেয়েছে। এই তো বাবা, আমি ভাত বেড়ে দিচ্ছি। দেখলে, ছেলেটা ঘুমের মধ্যেও খিদের কথা বলে। আমার ইচ্ছে করে এই হাত দুটো দিয়ে মাটি চটকানোর বদলে নিজের গলাটা চটকে দিই। শোনো, আমার মাথায় একটা কথা ঘুরছে। এখন আর কোনো কথায় কাজ হবে না, সব শেষ। আমার ভাগ্যটাই হয়তো মাটির মতো, যত্নে গড়লেও শেষে ভেঙে যায়। না, শোনো একবার, তুমি তো হাঁড়ি বানাও। আচ্ছা, একটা হাঁড়ির ভেতরে যদি আরেকটা ছোট হাঁড়ি বসিয়ে দেওয়া যায়, মাঝখানটা যদি একটু ফাঁকা থাকে। তাতে কি হবে? খামোকা মাটির অপচয়। একটা হাড়ির মাটি দিয়ে দুটো বানাতে গেলে খাটুনিও বাড়বে, সময়ও যাবে। কিনবে কে? বোঝার চেষ্টা করো। দুটো মাটির দেয়ালের মাঝখানে যদি বাতাস আটকে থাকে, তাহলে হয়তো ভেতরের জিনিসটা সহজে ঠান্ডা হবে না। যেমন ধরো, দুটো কাঁথা গায়ে দিলে বেশি গরম লাগে। দুটো স্তর, মাঝখানে বাতাস। কথাটা তো একেবারে ফেলনা নয়, কিন্তু এটা বানানো যে কি ঝামেলার কাজ তুমি জানো? জোড়া লাগাতে গিয়ে একটু এদিক ওদিক হলেই পুরোটা ফেটে যাবে। যাক ফিটি, একবার যাক, দুবার যাক, তুমি একবার চেষ্টা তো করে দেখো। শুধু আমাদের রতনের মুখের দিকে চেয়ে একবার চেষ্টা করো। ও যদি একটু গরম ভাত খেতে পারে, এর চেয়ে বড় শান্তি আর কি আছে? যদি না হয়, এই অভাবের সংসারে এতগুলো মাটি নষ্ট হলে? আর যদি হয়ে যায়, এই এক বুদ্ধি আমাদের সব দুঃখ ঘুচিয়ে দেয়। যদি এই কাদামাটি আমাদের সোনার পথ দেখায়, একবার ভরসা করে দেখো, আমি তোমার পাশে আছি। হ্যাঁ, ঠিক আছে। তুমি যখন এত করে বলছো, তখন সে চেষ্টা করে একবার দেখি। আজ রাতেই চাকায় মাটি তুলবো। হয় এই শীতে আমাদের সব শেষ হবে, নয়তো নতুন কোনো সকাল দেখব। কে কাশেম ভাই? এত রাতেও চাকার ক্যাস ক্যাস শব্দ? ঘুমোতে দেবে না নাকি গ্রামের লোকদের? কে এমন বানাচ্ছে শোনে? কিছু না সাদেক ভাই, নতুন একটা নকশা মাথায় এসেছে, তাই চেষ্টা করে দেখছি। ওরে বাবা, এ কেমন হাড়ি? হাড়ির পেটে আরেকটা হাড়ি? মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? লোকের তোমার সাধারণ হাড়ি কিনে না, আর এই আজগবি জিনিস কে পয়সা দিয়ে কিনবে? দেখা যাক কি হয়। চেষ্টা করতে তো দোষ নেই। দোষ নেই মানে? এই যে মাটি নষ্ট করছো, কাঠ পুড়িয়ে আগুন দেবে, এসবের পয়সা কি আকাশ থেকে পড়বে? আরে ভাই, যা চলে তাই বানাও। খামোকা আজগবি স্বপ্ন দেখে লাভ নেই। আমাদের ভাগ্য এই কাদাতেই লেখা, সোনাই নয়। আমি ঘুমোতে গেলাম। তুমি ওর কথায় মন খারাপ করো না। হিংসুটে লোক একটা, অন্যের ভালো দেখতে পারে না। তুমি তোমার কাজ করে যাও। আমার মন বলছে এবার কিছু একটা হবেই। তোমার বিশ্বাসটাই আমার ভরসা জমিলা। এই হাড়িটা আমি শুধু মাটি দিয়ে নয়, আমার সবটুকু আশা দিয়ে গড়ব। হাড়িটা তো আগুনে পোড়ানো শেষ হয়েছে। দেখতে কি সুন্দর হয়েছে, একদম নিখুঁত। কোথাও এতটুকু ফাটা বা দাগ নেই। দেখতে সুন্দর হলেই তো হবে না, আসল পরীক্ষা তো এখনো বাকি। যদি খাবার গরম না থাকে, তাহলে সব পরিশ্রমই বৃথা। দাঁড়াও, আমি এক্ষুনি গরম ভাত বেরিয়ে আনছি। তুমি ঢাকনাটা ঠিক মতো বসিয়ে দাও। আমরা ঠিক এক প্রহর পর দেখব। আমার তো ভয়ে বুক কাঁপছে। যদি আগের মতোই হয়? হলে হবে, আমরা আবার বানাবো। হার মানলে চলবে না। আমাদের রতনের মুখের হাসি এর মধ্যে লেখা আছে। বাবা, কি হবে এই হাড়িতে? খেলা করা যাবে? হ্যাঁ বাবা, এটা দিয়ে আমরা ভাগ্য বদলানোর খেলা খেলবো।
তুই শুধু দোয়া করিস যেন আমরা জিতে যাই। জমিলা, এবার খোলো ডাকনাটা। আর অপেক্ষা করতে পারছি না, যা হওয়ার হয়ে যাক। কি ঠান্ডা হয়ে গেছে? আমি জানতাম। আরে না, দেখো দেখো, ভাত থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। হাত দিয়ে দেখো, একদম চুলার উপর থেকে নামানো ভাতের মতো গরম। সত্যি তো, এক বিন্দু ঠান্ডা হয়নি। জমিলা, আমরা পেরেছি। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, আমরা পেরেছি। হ্যাঁ, আমরা পেরেছি। আমাদের দুঃখের দিন এবার শেষ হবে। এবার আমার রতন সোনা পেট ভরে গরম ভাত খেতে পারবে। শুধু রতন কেন, এই গ্রামের আর কাউকে আমি ঠান্ডা ভাত খেতে দেব না। যারা মাঠে কাজ করে, ঘাটে কাজ করে, তাদের সবার জন্য আমি হাঁড়ি বানাবো। কাল সকালে আমি এর নাম দিয়ে বাজারে যাব, কাশিমের জাদুর হাঁড়ি। জাদুর হাড়ি নামটা তো বেশ। এ তো জাদুই জামিলা। আমাদের মতো অভাগার জীবনে এই এক জাদু ছাড়া আর কি। নিয়ে যান, জাদুর হাঁড়ি নিয়ে যান। খাবার থাকবে ঘন্টার পর ঘন্টা গরম। একবার নিলে আর অন্য হাঁড়ি ছুতেও ইচ্ছে করবে না। কি কাশেম, সকাল সকাল কিছু খেয়ে এসেছো নাকি? মাটির হাঁড়িতে আবার খাবার গরম থাকে কি করে? নিশ্চয়ই মাথাটা গেছি। অভাবের তারণে মানুষ কিনা বলে। আমি তো আগেই বলেছিলাম এই অদ্ভুত জিনিস কেউ কিনবে না। এখন দেখো, সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করছে, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে। সবাই থামো তো। কাশেম, সত্যি করে বলো তো ভাই, ব্যাপারটা কি? তুমি তো কোনোদিন মিথ্যে বলো না। বশির ভাই, বিশ্বাস করুন, আমি এক বর্ণও মিথ্যা বলছি না। এই হাঁড়িটা একটু ভিন্ন। এর ভেতরে দুটো স্তর আছে, যা তাপকে বাইরে আসতে দেয় না। আপনি একটা নিয়ে যান। আপনার বউকে বলবেন দুপুরে রান্না করে রাখতে। আপনি সন্ধ্যাবেলা মাঠ থেকে ফিরেও দেখবেন ভাত তরকারি সব গরম আছে। কথা দিচ্ছি, কাজ না হলে আমি আপনার সব পয়সা ফেরত দেব, আর আমার এই দোকান তুলে দেব। এত বড় কথা যখন বলছো, তখন তো একবার পরীক্ষা করে দেখতেই হয়। দাও একটা। দাম কত? সাধারণ হাঁড়ির চেয়ে মাত্র 10 টাকা বেশি ভাই। মাটির খরচ আর খাটুনিটা একটু বেশি তো। ঠিক আছে, এই নাও টাকা। দেখি তোমার জাদুর কেরামতি। যদি তোমার কথা সত্যি হয়, তাহলে গ্রামের সবাইকে আমি তোমার হাঁড়ি কিনতে বলবো। আর যদি মিথ্যে হয়, তাহলে এই বাজারে তোমার ঢোকা বন্ধ করে দেব। আমার কথা নড়চড় হবে না বশির ভাই। কাশেম ভাই, কাশেম ভাই, আছো নাকি বাড়িতে? কি হয়েছে বশির ভাই, এত সকালে? হাড়িতে কোনো সমস্যা? ভেঙে গেছে নাকি? আরে, সর্বনাশ করে দিয়েছো তুমি। এ তো হাড়ি না, এ তো এক আশ্চর্য জিনিস। কাল দুপুরে রান্না করা পুঁটি মাছের চচ্চড়ি আমি রাতে খেয়েছি, তখনও ধোয়া উঠছিল। আমার বউ তো অবাক, সে তো কিছুতেই বিশ্বাস করছিল না। আমরা তো বলেছিলাম। আজ বাজারে তোমার যতগুলো হাঁড়ি আছে আমি সব কিনে নেব। আমার সব আত্মীয় স্বজনদের বাড়িতে একটা করে পাঠাবো। আর গ্রামের সবাইকে আজ আমি হাটে গিয়ে বলবো তোমার কথা। তোমার ভাগ্য ফিরে গেছে কাশেম ভাই। কাশেম ভাই, আমাকে দুটো জাদুর হাড়ি দিন তো। বসিরের মুখে সব শুনলাম। আমার জন্য একটা বাজারে আকারে রাখবেন, মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবো। এমন জিনিস পেলে ওরা খুব খুশি হবে। আশ্চর্য ব্যাপার, সবাই যে পাগলের মতো কিনছে। একটা মারির হাটের জন্য এত কারাকারি, নিশ্চয়ই এর মধ্যে কোনো ফাঁকি আছে। আমাকে খুঁজে বের করতেই হবে। শোনো, আজ মোরলের বাড়ি থেকে লোক এসেছিল। আফজাল মোড়ল? কেন, কোনো নালিশ আছে নাকি? আরে না, সামনের সপ্তাহে মোরল সাহেবের একমাত্র মেয়ের বিয়ে। তিনি বিয়ের ভোজের জন্য তোমার বানানো 100টা বড় জাদুর হাড়ির অর্ডার দিয়েছেন। 100টা? বলো কি? আমি তো আমার জীবনে 100টা পয়সাও একসাথে দেখিনি। শুধু তাই নয়, তিনি অর্ধেক টাকা অগ্রিম পাঠিয়ে দিয়েছেন। এই দেখো, থলে ভর্তি টাকা। বলেছেন কাজ শেষে বাকি টাকা দেবেন, সাথে বকশিশও দেবেন। আমি আমি বিশ্বাস করতে পারছি না জমিলা। এই টাকা দিয়ে আমরা রতনের জন্য নতুন জামা কিনবো, ঘরের চালটা সারাবো, আর তোমার জন্য একটা গহনা গড়াবো। আমার কিছু লাগবে না, তুমি শুধু সময় মতো হাঁড়িগুলো বানিয়ে দিও। এটা এখন শুধু আমাদের রুটি রোজির প্রশ্ন নয়, এটা এখন আমাদের সম্মানের প্রশ্ন। মোরলের সম্মান যেন থাকে। তুমি চিন্তা করো না জমিলা, আমি দিনরাত এক করে ফেলবো। দরকার হলে ঘুমাবো না, কিন্তু মোরল সাহেবের সম্মান আমি রাখবই। এই কাদামাটি যে আসলেই সোনা ফলাতে পারে
তা আমি সবাইকে দেখিয়েই ছাড়বো। কাশেম, এদিকে এসো। জি মোড়ল সাহেব, আসছি। তোমার বানানো হাঁড়িগুলোর জন্য আজ আমার মুখ রক্ষা হলো। দূর দূরান্ত থেকে আসা মেহমানরা সবাই তোমার কাজের প্রশংসা করেছে। সেই সকালে রান্না হয়েছে, আর এখনো সব খাবার গরম। আমি তোমার উপর খুব খুশি হয়েছি। এ আমার সৌভাগ্য মোড়ল সাহেব, আপনি বিশ্বাস করে এত বড় একটা দায়িত্ব দিয়েছিলেন। এই নাও তোমার বাকি পারিশ্রমিক, আর এই 500 টাকা আমার পক্ষ থেকে বকশিস। তুমি আসলে একজন গুণী কারিগর। মোড়ল সাহেব, একটা কথা বলার ছিল, যদি অভয় দেন। এই কথা সাদেক, বলো। এই কাশিমের হাড়িতে কিন্তু কোনো গুণ নেই, সবটাই চালাকি। ও মানুষকে বোকা বানাচ্ছে। মানে কি বলতে চাইছো তুমি? আমি তো নিজের চোখে দেখেছি সব। ও মাটির সাথে শহরে কোনো বিষাক্ত কেমিক্যাল মিশায়। ওই কেমিক্যালের কারণেই খাবার গরম থাকে, কিন্তু ওই খাবার খেলে মানুষের পেটে বড় অসুখ হতে পারে। আপনি না জেনে এতগুলো মেহমানকে ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। তুমি নিশ্চিত হয়ে বলছো তো? আমি নিজের চোখে দেখে এসেছি মোড়ল সাহেব। রাতের আধারে ও কিসব গুঁড়ো মেশায়, আপনি ওকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। ও কিছুতেই ওর হাড়ি বানানো আসল কৌশল বলবে না, কারণ বললেই তোর চুরি ধরা পড়ে যাবে। মোড়ল কাশেমকে ইশারায় ডাকেন। কাশেম, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন মোড়ল সাহেব। তোমার এই হাড়ি বানানোর কৌশলটা কি? আমাকে সত্যি করে সব খুলে বলো। মোড়ল সাহেব, এ তো আমার বাপদাদার দোয়া আর সৃষ্টিকর্তার রহমত, আর আছে আমার সামান্য হাতের কাজ। আমি ওসব শুনতে চাইছি না। আমি জানতে চাইছি তুমি এটা কিভাবে বানাও, মাটির সাথে কি মেশাও। মাফ করবেন মোড়ল সাহেব, এটা আমার ব্যবসার গোপন কথা। এটা বলে দিলে তো আমার আর কোনো বিশেষত্বই থাকবে না। আমার পেট চলবে কি করে? তার মানে তুমি কিছু একটা লুকাচ্ছ? সাদেক তাহলে ঠিকই বলেছে। তোমার হাড়িতে কি কোনো ক্ষতিকর জিনিস মেশানো আছে? সত্যি কথা বলো, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। ছি ছি, আপনি এ কি বলছেন? আমি গরিব হতে পারি, কিন্তু বেঈমান নই। আমি মানুষের জীবন নিয়ে খেলা করতে পারি না। আমার হাড়িতে বিশুদ্ধ মাটি আর পানি ছাড়া আর কিছুই নেই। তাহলে কৌশলটা বলতে তোমার এত ভয় কেন? যদি সৎ হও তাহলে বলতে সমস্যা কোথায়? এটা আমার পরিশ্রমের ফসল মোড়ল সাহেব, এটা আমার একান্ত নিজের। আপনি আমার সব হাড়ি ফিরিয়ে দিন, আমার সব টাকা কেড়ে নিন, কিন্তু আমি এই কৌশল কিছুতেই প্রকাশ করব না। এটা আমার আমানত। ঠিক আছে, তোমার চোখের দিকে তাকিয়ে আপাতত তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু মনে রেখো, তোমার হাড়ির খাবার খেয়ে যদি গ্রামের একটা লোকেরও কোনো ক্ষতি হয়, তাহলে আমি তোমাকে গ্রাম ছাড়া করব। কথাটা মাথায় গেঁথে নিও। আপনি কি সেই কাশেম কুমার, যার জাদুর হাড়ির কথা এখন শহর পর্যন্ত পৌঁছে গেছে? জি, আমি কাশেম। আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম ইসাক শেখ। আমি শহরের একজন ব্যবসায়ী। আমি আপনার হাড়ির খুব নাম শুনেছি, নিজের চোখে দেখেও মুগ্ধ হলাম। কি নিখুঁত কাজ! ধন্যবাদ সাহেব। বলুন আপনার জন্য কি করতে পারি? আমি আপনার সাথে একটা বড় ব্যবসা করতে চাই। আমি আপনার এই হাড়ি বানানোর কৌশলটা কিনে নিতে চাই। আপনি শুধু আমাকে শিখিয়ে দেবেন কিভাবে এটা বানাতে হয়। মাফ করবেন সাহেব, এই কৌশল বিক্রির জন্য নয়। আরে রাখেন আপনার কৌশল, আমি আপনাকে এর বিনিময়ে এত টাকা দেব যা আপনি জীবনেও দেখেননি। বলুন কত চান? 50,000, 1,00,000? একটা পাকা বাড়ি বানাতে পারবেন, জমি কিনতে পারবেন, আপনার 7 পুরুষ বসে বসে খেতে পারবে, আর এই কাদামাটি ঘাটার কষ্ট করতে হবে না। শেখ সাহেব, আমার কাছে টাকার চেয়ে আমার পেশার সম্মান আর সততা অনেক বড়। এই কৌশল আমার পূর্বপুরুষের আমানত আর আমার নিজের সাধনার ফল। আমি এটা বিক্রি করতে পারবো না। তুমি কিন্তু খুব বড় ভুল করছো কাশেম। আমি ইসাক শেখ, যা চাই তা নিয়েই ছাড়ি। ভালোই ভালোই বলছি, রাজি হয়ে যাও, তোমারই লাভ হবে। আমার একটাই কথা সাহেব, না। ঠিক আছে, তোমার জেদ আমি দেখলাম, এবার আমারটা তুমি দেখবে। আমি আবার আসবো, আর সেদিন তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না। মনে রেখো, এই ইসাক শেখের হাত অনেক লম্বা। কে ছিল লোকটা? তোমাকে এমন ভাবে শাসিয়ে গেল কেন? শহরের এক বড় ব্যবসায়ী আমার হাড়ি বানানোর কৌশল কিনতে চেয়েছিল। আমি না করে দেওয়ায় আমাকে হুমকি দিয়ে গেল। লোকটার চোখে দিকে তাকিয়ে আমার ভয় করছিল। তুমি খুব সাবধানে থেকো, আমার মন বলছে সামনে বড় কোনো বিপদ আসছে। ভয় পেও না জমিলা, আমরা কোনো অন্যায় করিনি। সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করবেন।
ওই তো কাশিম চাকা থেকে উঠছে, এখন ভেতরে যাবে। তোমরা সাবধানে কাজ সারবে। কিভাবে দুটো হাড়ি জোড়া দেয়, মাটির বাসটা কেমন হয়, সব ভালো করে দেখে নেবে, কোনো ভুল যেন না হয়। আপনি চিন্তা করবেন না ওস্তাদ, আমরা সব খুঁটিনাটি দেখে নেব। কাল সকালে শেখ সাহেব সব খবর পেয়ে যাবেন। আপনার বকশিসটা যেন ঠিকঠাক থাকে। সে নিয়ে তোকে ভাবতে হবে না, আগে কাশিমের জেদ ধ্বংস হোক, তারপর দেখবি। আমি এই গ্রামের সেরা কারিগর ছিলাম, আর ও আমার সব নাম কেড়ে নিয়েছে। এবার আমি ওকে পথে বসিয়ে ছাড়বো। কাশেম ভাই, এ কি কাণ্ড! তোমার হাড়ির দাম অর্ধেক করে দিলে নাকি? কই না তো বশির ভাই, আমার হাড়ির দাম তো আগের মতোই আছে। তাহলে বাজারের মাথায় ইশাক শেখের লোকেরা যে তোমার হাড়ির মতো দেখতে হাড়ি অর্ধেক দামে বিক্রি করছে। চলো, নিজের চোখেই দেখবে, চলো। এ তো এ তো হুবহু আমার হাড়ির মতো দেখতে, কিন্তু এর গড়ন তো দুর্বল কেন? মাটির রঙও কেমন যেন ফ্যাকাশে। কারা বানাচ্ছে এগুলো? কেন ভাই, আপনার ব্যবসায় গা লাগছে বুঝি? এটা শহরের বড় কারখানা থেকে বানানো হাড়ি, ইসহাক শেখের মাল, দামে সস্তা, মানে সেরা। মানে সেরা? এর মাটির তো ঠিকমতো পোড়ানো হয়নি। এই হাড়ি তো দুদিনেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আপনারা মানুষকে ঠকাচ্ছেন। আরে যান যান, নিজের চরকায় তেল দেন, মানুষ সস্তায় পেলে কিনবেই। আপনার ভালো না লাগলে পথ মাপুন। জমিলা, সব শেষ হয়ে গেল। কি হয়েছে? এমন ভাবে ভেঙে পড়ছো কেন? ওই ইশাক শেখ আমার হাড়ির নকশা চুরি করে বাজারে সস্তায় বিক্রি করছে। মানুষ না বুঝে ওগুলোই কিনছে। আজ সকাল থেকে একটা খদ্দেরও আমার দোকানের দিকে ফিরে তাকায়নি। সবাই ওই নকল হাড়ির দোকানে ভিড় জমিয়েছে। আমি জানতাম ওই লোকটা একটা শয়তান। এখন কি হবে আমাদের? আমাদের আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে। আবার সেই না খেয়ে থাকা, আবার সেই অভাব। আমি এত কষ্ট করে যা কিছু গড়ে তুলেছিলাম, সব এক নিমেষে ধুলোয় মিশে গেল জমিলা। না, মিশিনি। ওরা তোমার হাড়ির নকশা চুরি করতে পেরেছে, কিন্তু তোমার হাতের জাদু তো চুরি করতে পারেনি। তোমার সততা তো কেড়ে নিতে পারেনি। কিন্তু মানুষকে আমি এটা বোঝাবো কি করে? সস্তার কাছে কি আর দামি জিনিস পাত্তা পায়? পাই, শোনো আমার কথা। ভেঙে পড়লে চলবে না, আমাদের লড়াই করতে হবে। তুমি আজ থেকে তোমার বানানো প্রত্যেকটা হাড়ির নিচে আমাদের নামের প্রথম অক্ষর দিয়ে একটা চিহ্ন এঁকে দেবে। কা আর জ, কাজ। এটাই হবে আমাদের আসল হাড়ির পরিচয়। কিন্তু তাতে কি হবে? হবে, আমরা মানুষকে বলবো কোনটা আসল আর কোনটা নকল। আমরা বলবো কাজ চিহ্ন দেওয়া হাড়ি আসল জাদুর হাড়ি। 10টা টাকা বেশি লাগলে ওই হাড়ি আপনাদের অনেকদিন সঙ্গ দেবে, আর ওই সস্তার নকল হাড়ি আপনাদের টাকার সম্মান দুটোই ডোবাবে। সত্য দিয়ে মিথ্যার মোকাবেলা করতে হবে। তুমি ঠিক বলেছো জমিলা, লড়াই এখনো শেষ হয়নি। আমার হাতের কাজ দিয়েই আমি এই নকল কারবারিতে জবাব দেব। কাশেম ভাই, মন খারাপ করে বসে আছো? তোমার দোকানে তো আজকেও মাছি তাড়াচ্ছ, আর ওই নকলের দোকানে তো মানুষের পা ফেলার জায়গা নেই। আসলে একদিন আমার এখানেও জমবে বশির ভাই। মানুষ যখন নিজের টাকায় কেনা জিনিস নিয়ে ঠকবে, তখন ঠিকই আসলে কদর বুঝবে। কিন্তু কিভাবে বুঝবে? দেখতে তো একই রকম। এই দেখুন, আমার প্রত্যেকটা হাড়িতে এখন থেকে এই কাজ চিহ্নটা করা থাকবে। এটাই আমার আসল পরিশ্রমের পরিচয়। আপনি তো আমার প্রথম গ্রাহক। আপনিই বলুন, 1 বছর হতে চললো, আমার হাড়িটা কেমন আছে? আরে, তোমার হাড়িটা মাটির নয়, যেন লোহার। কতবার হাত থেকে পড়েছে, কিন্তু কিছু হয়নি। আর খাবার তো এখনো নতুনের মতোই গরম থাকে। আর ওই নকল হাড়ি, ওটা 1 মাসও টিকবে না। মানুষ যেদিন বুঝবে, সেদিনই ওদের ব্যবসা শেষ। হঠাৎ বাজারে শোরগোল শুরু হয়। আফজাল, মোড়ল এবং কিছু ক্ষুব্ধ গ্রামবাসী নকল হাড়ির দোকানের দিকে এগিয়ে আসে। তোর হাড়ি কিনে আমার সর্বনাশ হয়েছে। আমার বউ কাল নতুন হাড়িতে পায়েস রান্না চড়িয়েছিল। চুলার আছে হাড়িটা বোমার মতো ফেটে গেল। আমার বউয়ের হাত পা পড়ে গেছে। এই ছেলে, তোমাদের মালিক কোথায়? মানুষের জীবন নিয়ে ব্যবসা করতে এসেছো? তোমাদের হাড়ি এত নিম্নমানের কেন? আমি কিছু জানি না হুজুর, আমাকে যেমন মাল দেয় আমি তেমনই বিক্রি করি। কাশেম, আমি লজ্জিত। আমি সেদিন তোমাকে ভুল বুঝেছিলাম। লোভে পড়ে আমরা সবাই সস্তা জিনিস কিনেছিলাম, আর আজ তার ফল পাচ্ছি। সাদিকে এই সবকিছুর মূলে। ওই বেমান টাকার লোভে তোমার ব্যবসার কৌশল ওই ইসহাক শেখের কাছে বিক্রি করে দিয়েছিল।
সাদেক ভিড়ের মধ্য থেকে পালানোর চেষ্টা করে। আমি আমি কিছু জানি না মোরল সাহেব, আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে। মিথ্যে কথা? আমি নিজে তোকে ইসাক শেখের লোকের সাথে রাতের বেলা কথা বলতে দেখেছি। ওকে ছেড়ে দিন বশির ভাই, ওর বিচার সৃষ্টিকর্তা করবেন। ওর নিজের ভুল বুঝতে পারলে আমি খুশি। আমরা লোভে পড়ে আসল হীরা চিনতে ভুল করেছিলাম, কাজকে হীরা ভেবেছিলাম। কাশিমের হাড়িতে শুধু মাটি নেই, ওর সততা, ওর পরিশ্রম আর ওর দোয়া মেশানো আছে। আজ থেকে আমরা সবাই এই কাজ চিহ্ন দেওয়া আসল হাড়ি কিনবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমার উপর আবার বিশ্বাস রেখেছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিছুক্ষণের মধ্যেই কাশেমের সব হাড়ি বিক্রি হয়ে যায়।